নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী উপন্যাস চতুর্থ অধ্যায়। খোকা প্রায় 10 মাসের হইল। দেখিতে রোগা রোগা গড়ন, অসম্ভব রকমের ছোট্ট মুখখানি। নিচের মাড়িতে মাত্র 2খানি দাঁত উঠিয়াছে। কারণে অকারণে যখন তখন সে তাহার সেই 2খানি মাত্র দুধের দাঁতওয়ালা মাড়ি বাহির করিয়া হাসে। লোকে বলে, বৌমা, তোমার খোকার হাসিটা যেন বায়না করা। খোকাকে একটুখানি ধরাইয়া দিলে আর রক্ষা নাই। যেন আপনা হইতে পাগলের মতো এত হাসি শুরু করে যে মা বলে, আচ্ছা খোকন, থামো থামো, বড্ড হেসেছ আজ, আবার কালকের জন্য একটু রেখে দাও বাবা। মাত্র 2টি কথা সে বলিতে শিখিয়াছে। মনে সুখ থাকিলে মুখে বলে যে 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 যে, এবং দুধে দাঁত বাহির করিয়া হাসে, আর মনে দুঃখ হইলে বলে না না না, ও বিশ্রী রকমের চিৎকার করিয়া কাঁদিতে শুরু করে। যাহা সামনে পায় তাহারই উপর ওই নতুন 2খানি দাঁতের জোর পরখ করিয়া দেখে। মাটির ঢেলা, টুকরা কাঠ, মায়ের আঁচল, এমনকি দুধ খাওয়াইতে বসিলে এক এক সময় সে হঠাৎ সেই কাঁসার ঝিনুকখানাকে মহা আনন্দে তাহার সেই নতুন 2খানি দাঁত দিয়া জোরে কামড়াইয়া ধরে। তাহার মা খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া বলে, ও কি, হ্যাঁ রে ও খোকা, ঝিনুকটাকে কামড়ে ধরলি কেন বাবা? ছাড় ছাড় ছাড়, আরে করিস কি, ছাড় না। তোর তো 2খানা দাঁত মোটে সম্বল, ভেঙে গেলে হাসবি কি করে শুনি? তবুও খোকা ছাড়ে না। তাহার মা মুখের ভিতর আঙুল দিয়া অতি কষ্টে ঝিনুকখানাকে ছাড়াইয়া লয়। খুকির উপর সব সময় নির্ভর করিয়া থাকা যায় না বলিয়া রান্নাঘরের দাওয়ায় খানিকটা উঁচু করিয়া বাঁশের বাখারি দিয়া ঘিরিয়া তাহার মধ্যে খোকাকে বসাইয়া রাখিয়া তাহার মা নিজের কাজ করে। খোকা সেই কাটরার মধ্যে শুনানি হওয়া ফৌজদারি মামলার আসামির মতো আটক থাকিয়া কখনো কখনো আপন মনে হাসে, অদৃশ্য শ্রোতাগণের নিকট দুর্বোধ্য ভাষায় যে কি বকে, আবার কখনো বাখারির বেড়া ধরিয়া দাঁড়াইয়া বাঁশ বনের দিকে চাহিয়া থাকে। তাহার মা ঘাট হইতে স্নান করিয়া আসিলে মায়ের সেই ভিজা কাপড়ের শব্দ পাইতেই খোকা খেলা হইতে মুখ তুলিয়া এদিক ওদিক চাহিতে থাকে, আর মাকে দেখিতে পাইয়া এক মুখ হাসিয়া সেই বাখারির বেড়া ধরিয়া উঠিয়া দাঁড়ায়। তার মা বলে, এ কি, ও মা, এই কাজল পরিয়ে মুখ মুছিয়ে দিয়ে গেলাম, আর এরই মধ্যে একেবারে হাঁড়ি চাঁচা পাখি সেজে বসে আছিস। দেখি দেখি, এদিকে আয় আয়। জোর করিয়া নাক মুখ রগড়াইয়া কাজল উঠাইতে গিয়া মা দেখে খোকার রাঙা মুখখানি একেবারে সিঁদুর হইয়া যায়। মহা আপত্তি করিয়া রাগের সহিত সে যে 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 বলে, তাহার মা কিন্তু শোনে না। ইহার পর মায়ের হাতে গামছা দেখিলেই খোকা খলবল করিয়া হামাগুড়ি দিয়া আর একদিকে ছুটিয়া পালাইতে যায়। একদিন ঘাট হইতে আসিয়া সর্বজয়া বলে, খোকন বলে টু, খোকা দোলো তো বাবা, দোলে দোলে খোকন দোলে। অমনি খোকা বসিয়া পড়িয়া সামনে পিছনে বেজায় দুলিতে থাকে এবং মনের সুখে
ছোট্ট হাত দুইটি নাড়িয়া কি যেন গান ধরে। মা বলে, আচ্ছা হয়েছে, থামো থামো, আর দুলো না খোকা, খুব হয়েছে। কখনো কখনো কাজ করিতে করিতে সর্বজয়া কান পাতিয়া শুনিত খোকার বেড়ার ভিতর হইতে কোনো শব্দ আসিতেছে না, যেন সে চুপ করিয়া গিয়াছে। তাহার বুকের মধ্যে ধড়াস করিয়া উঠিত, শিয়ালে নিয়ে গেল না তো? তক্ষুনি সে ছুটিয়া আসিয়া দেখিত, না, তার খোকা সাজি উপুড় করা একরাশ চাঁপা ফুলের মতো মাটির উপর বেকায়দায় ছোট্ট হাতখানি রাখিয়া কখন সে ঘুমাইয়া পড়িয়াছে। চারিদিক হইতে নালসে পিঁপড়ে, মাছি ও সুরসুরি পিঁপড়ের দল মহালোভে ছুটিয়া আসিতেছে। খোকার পাতলা পাতলা রাঙা ঠোঁট দুটা ঘুমের ঘোরে যেন একটু একটু কাঁপিয়া উঠিতেছে। ঘুমের ঘোরে সে যেন মাঝে মাঝে ঢোক গিলিয়া আবার জোরে জোরে নিঃশ্বাস ফেলিতেছে, যেন জাগিয়া উঠিল। আবার তখনই এমন ঘুমাইয়া পড়িতেছে যে নিঃশ্বাসের শব্দটিও পর্যন্ত পাওয়া যাইতেছে না। সকাল হইতে সন্ধ্যা ও সন্ধ্যা হইতে অনেক রাত্রি পর্যন্ত তাহাদের বাঁশবাগানের ধারে নির্জন বাড়িখানি 10 মাসের শিশুর অর্থহীন আনন্দ গীত ও অবধ কলহাস্যে মুখরিত থাকে। মা ছেলেকে স্নেহ দিয়া মানুষ করিয়া তোলে। যুগে যুগে মায়ের গৌরব গাথা তাই সকল জনমনের বার্তায় ব্যক্ত। কিন্তু শিশু যা মাকে দেয় তাই কি কম? সে তো নিঃস্ব হইয়া আসে, কিন্তু তার সেই মন কাড়িয়া লওয়া হাসি, শৈশব তারল্য, চাঁদ ছানিয়া গড়া মুখ, আধো আধো আবোল তাবোল, আবার সেই বকুনি, তারই বা দাম কে দেয়? ওইগুলোই তো তার ঐশ্বর্য। আর ওগুলির বদলে সে শুধু সেবা নেয়, রিক্ত হাতে ভিক্ষুকের মতো নেয় না। একদিন যখন হরিহর বাজারের হিসাব কি নিজের লেখা লইয়া ব্যস্ত আছে, সর্বজয়া ছেলেকে লইয়া গিয়া বলে, শুনছ, ছেলেটাকে একটু ধরো না গো, ওদিকে মেয়েটা কোথায় বেরিয়েছে, ঠাকুর যে ঘাটে গিয়েছে, দেখি ধরো দেখি। আমি নাইব না, ছেলে ঘাড়ে করে বসে থাকলেই কি হবে, ধরো ধরো। হরিহর বলে, ওহো, এইসব গোলমাল এখন এখানে নিয়ে এসো না, বড় ব্যস্ত দেখছো তো। সর্বজয়া রাগিয়া ছেলেকে ফেলিয়া রাখিয়া চলিয়া যায়। হরিহর হিসাবপত্র লিখিতে লিখিতে হঠাৎ দেখে ছেলে তাহার চটি জুতার পাটিটা মুখে দিয়া চিবাইতেছে। হরিহর তাড়াতাড়ি সেই জুতাখানা কাড়িয়া লইয়া বলে, আহ, দেখো দেখো কি কাণ্ড বাঁধিয়ে গেল, আছি একটা কাজ নিয়ে। হঠাৎ একটা চড়ুই পাখি আসিয়া রোয়াকের ধারে বসে। খোকা বাবার মুখের দিকে চাহিয়া আবার সেই দিক দেখাইয়া হাত নাড়িয়া বলে, যে যে যে। হরিহরের বিরক্তি দূর হইয়া গিয়া ভারী মমতা হয়। সে অনেক দিন আগের এক রাত্রির কথা তাহার মনে পড়ে। হ্যাঁ, নতুন পশ্চিম হইতে আসিয়া সেদিন সে গ্রামের সকলের পরামর্শে শ্বশুর বাড়ি স্ত্রীকে আনিতে গিয়াছিল। দুপুরের পর শ্বশুর বাড়ির গ্রামের ঘাটে নৌকা পৌঁছিল। বিবাহের পর মাত্র একটিবার সে আসিয়াছিল। পথঘাট তেমন মনে ছিল না। লোককে জিজ্ঞাসা করিয়া সে শ্বশুর বাড়ির সম্মুখে গিয়া উপস্থিত হইল। তাহার ডাকাডাকিতে একটি গৌরাঙ্গী ছিপছিপে চেহারার তরুণী কে ডাকিতেছে দেখিবার জন্য বাহিরের দরজায় দাঁড়াইল, এবং তাহার সহিত চোকাচোকি হওয়াতে সেই তরুণীটি সেইখান হইতে চট করিয়া সরিয়া পড়িয়া বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল। হরিহর ভাবিতে লাগিল, এ মেয়েটি কে? তাহার স্ত্রী নয় তো? সে কি এত বড় হইয়াছে?
রাত্রিতে ইহার সন্ধান মিলিল। সর্বজয়া দারিদ্র্য হইতে রক্ষিত তাহার মায়ের একখানা লালপাড় মটকা শাড়ি পরিয়া অনেক রাত্রে ঘরে আসিল। হরিহর চাহিয়া দেখিয়া বিস্মিত হইল। সেই 10 বৎসর আগেকার সেই বালিকা পত্নীর কিছুই আর এই সুন্দরী তরুণীতে নাই তো। মনে হইল কে যেন ভাঙিয়া আবার নতুন করিয়া গড়িয়াছে। মুখের সেই কচি ভাবটুকু আর নাই, কিন্তু তাহার স্থানে যে সৌন্দর্য ফুটিয়াছে তাহা যে খুব সুলভ নহে, হরিহরের সেটুকু বুঝিতে দেরি হইল না। হাত পায়ের গঠন, গতিভঙ্গি সবই নিখুঁত ও নূতন। ঘরে ঢুকিয়া সর্বজয়া প্রথমটা থতমত খাইয়া গেল। যদিও সে বড় হইয়াছে, কিন্তু এ পর্যন্ত স্বামীর সহিত একরূপ দেখাও পর্যন্ত ঘটে নাই বলিলে চলে। নববিবাহিতার সে লজ্জাটুকু তাহাকে যেন নতুন করিয়া পাইয়া বসিল। হরিহরই প্রথমে কথা কহিল। সে তাহার স্ত্রীর ডান হাতখানা নিজের হাতের মধ্যে লইয়া বিছানায় বসাইয়া বলিল, এখানে বসো, ভালো আছো? সর্বজয়া মৃদু হাসিল। লজ্জাটা যেন কিছুটা কাটিয়া গেল। বলিল, এতদিন পরে বুঝি মনে পড়ল? আচ্ছা, কি বলে এতদিন ডুব মেরেছিলে বলো? কেন, আমি কি দোষ করিয়াছিলাম বলো না? স্ত্রীর কথাবার্তায় অজপাড়া গাঁয়ের টান ও ভঙ্গিটুকু হরিহরের নতুন ও ভারী মিষ্ট বলিয়া মনে হইল। পরে সে লক্ষ্য করিয়া দেখিল স্ত্রীর হাতে কেবল গাছ কয়েক কড় ও কাঁচের চুড়ি ছাড়া অন্য কোনো গহনা নাই। সে তো গরিবের মেয়ে, দিবারও কেহ নাই। এতদিন খবর না লইয়া ভারী অন্যায় করিয়াছে সে। সর্বজয়াও চাহিয়া স্বামীকে দেখিতেছিল। আজ সারা দিন সে 4-5 বার আড়াল হইতে উঁকি মারিয়া দেখিয়াছে। স্বাস্থ্যময় যৌবন হরিহরের সুগঠিত শরীরের প্রতি অঙ্গে যে বীরের ভঙ্গি আনিয়াছে, তাহা বাংলাদেশের পল্লীতে সচরাচর চোখে পড়ে না। বাপ মায়ের কথাবার্তায় আজ সে শুনিয়াছে তাহার স্বামী পশ্চিম হইতে নাকি খুব লেখাপড়া শিখিয়া আসিয়াছে। টাকা কড়ির দিক হইতেও 2 পয়সা না আনিয়াছে এমন নয়। এতদিনে তাহার দুঃখ ঘুচিল। এইবার ভগবান বোধহয় এতদিনে মুখ তুলিয়া চাহিয়াছেন। সকলেই বলিত স্বামী তাহার সন্ন্যাসী হইয়া গিয়াছে, আর কখনো ফিরিবে না। কিন্তু মনে প্রাণে এ কথা বিশ্বাস না করিলেও স্বামীর পুনরাগমন এতকাল তাহার কাছে দুরাশার মতোই ঠেকিয়াছে। কত রাত্রি যে দুশ্চিন্তায় জাগিয়া কাটিয়াছে। গ্রামের বিবাহ উপনয়নের উৎসব ভালো করিয়া তাহার উপভোগ করা হয় নাই। সকলেই আহা আহা বলে, গায়ে পড়িয়া সহানুভূতি জানায়। অভিমানে তাহার চোখে জল আসিত। অনাবিল যৌবনের সোনালী কল্পনা এতদিন শুধু আড়ালে আবডালে নির্জন রাত্রিতে চোখের জল ঝরিয়া পড়িয়াছে। কাহারও কাছে মুখ ফুটিয়া প্রকাশ করে নাই, কিন্তু বসিয়া বসিয়া কতদিন ভাবিত, এই তো সংসারের অবস্থা। যদি সত্য সত্যই স্বামী ফিরিয়া না আসে, তবে বাপ মায়ের মৃত্যুর পরে সে কোথায় দাঁড়াইবে? কে তাহাকে আশ্রয় দিবে? এতদিনে কিনারা মিলিল। হরিহর হাসিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা, শোনো না, শোনো না, আমাকে যখন তুমি ওবেলা দরজার বাইরে দেখলে তখন চিনতে পেরেছিলে? সত্যি কথা বলো কিন্তু। না, তা চিনব কেন? প্রথমটা ঠিক বুঝতে পারিনি, তারপর তখনই। ও, তার মানে আন্দাজে তো? না না, আন্দাজে নয় গো, আন্দাজে নয়, সত্যি সত্যি।
কেন, তুমি দেখলে না? তক্ষুনি মাথায় কাপড় দিয়ে বাড়ির মধ্যে ঢুকলাম। আচ্ছা, তুমি বলো তো, আমায় চিনতে পেরেছিলে? গা ছুঁয়ে বলো কিন্তু। নানা কেজো অকেজো কথাবার্তায় রাত বাড়িতে লাগিল। পরলোকগত দাদার কথা উঠিতে সর্বজয়ার চোখে জল আর বাঁধ মানিল না। হরিহর জিজ্ঞাসা করিল, আচ্ছা, বিনার কোথায় বিয়ে হলো? সে ছোট শালীর নাম জানিত না, আজই শ্বশুর মহাশয়ের মুখে শুনিয়াছে। সর্বজয়া বলিল, তার বিয়ে হলো তো কুড়ুলে বিনোদপুর, ওই যে বড় গাং না কি বলে, হ্যাঁ মধুমতি, ওই মধুমতির ধারে। একটা প্রশ্ন বারবার সর্বজয়ার মনে আসিতে লাগিল, তাহার স্বামী তাহাকে লইয়া যাইবে তো? না, নাকি দেখাশোনা করিয়া আবার চলিয়া যাইবে সেই কাশী কিংবা গয়া? বলি বলি করিয়াও মুখ ফুটিয়া সে কথাটা কিন্তু কোনরূপেই জিজ্ঞাসা করিতে পারিল না। তাহার মনের মধ্যে কে যেন বিদ্রোহ ঘোষণা করিয়া বলিল, না নিয়ে যাগ্গে। আবার তা নিয়ে বলা, কেন অত ছোট হতে যাওয়া? হরিহর সমস্যার সমাধান নিজ হইতেই করিল। বলিল, কাল চলো, তোমাকে বাড়ি নিয়ে যাই আমাদের নিশ্চিন্দিপুরে, কেমন? সর্বজয়ার বুকে ধড়াস করিয়া যেন ঢেঁকির পাড় পড়িল। সামলাইয়া লইয়া মুখে বলিল, কালই কেন? একদিন পরে এলে দুদিন থাকো না কেন? বাবা মা কি তোমায় এখনই ছেড়ে দেবেন বলো? পরশু আবার আমার বকুল ফুলের বাড়ি তোমায় নেমন্তন্ন করে গিয়েছে, তুমি যাবে তো? বকুল ফুল? কে তোমার বকুল ফুল? আরে ওই তো, ওই গাঁয়ে, এ পাড়ায়, আবার ও পাড়াতে বিয়ে হয়েছে। পরে সে আবার হাসিয়া বলিল, জানো তো, কাল সকালে তোমাকে দেখতে আসবে বলেছে। হ্যাঁ। কথাবার্তার স্রোত একইভাবে চলিল। রাত্রি গভীর হইল। বাড়ির ধারেই সজনে গাছে রাত জাগা পাখি অদ্ভুত রব করিয়া ডাকিতেছিল। হরিহরের মনে হইল, বাংলার এই নিভৃত পল্লী প্রান্তের বাঁশবনের ছায়ায় একখানি স্নেহ ব্যগ্র গৃহকোণ যখন তাহার আগমনের আশায় মাসের পর মাস, বৎসরের পর বৎসর অভ্যর্থনা শয্যা সাজাইয়া প্রতীক্ষা করিয়াছে, কিসের সন্ধানেই সে তখন পশ্চিমের অনুর্বর অপরিচিত সেই মরু পাহাড়ের ফাঁকে ফাঁকে গৃহহীন নিরাশ্রয়ের ন্যায় ঘুরিয়া মরিতেছিল? রাত জাগা পাখিটা একঘেয়ে ভাবেই ডাকিতেছিল। বাহিরের জ্যোৎস্না ক্রমে ক্রমে ম্লান হইয়া আসিতেছে। এক হিসাবে এই রাত্রি তাহার কাছে বড় রহস্যময় ঠেকিতেছিল। সম্মুখে তাহাদের নবজীবনের যে পথ বিস্তীর্ণ ভবিষ্যতের দিকে চলিয়া গেছে, আজ রাত্রি হইতেই তাহার শুরু। কে জানে সে জীবন কেমন হইবে? কে জানে জীবন লক্ষ্মী কোন সাজি সাজাইয়া রাখিয়াছেন তাহাদের সে অনির্দিষ্ট ভবিষ্যতের পাথেয় রূপে? দুজনেরই মনে বোধ হয় একটা অস্পষ্ট রূপে একই ভাব জাগিতেছিল। দুজনেই চুপ করিয়া সেই জানালার বাহিরের ফাঁকে জ্যোৎস্না রাত্রির দিকে চাহিয়া রহিল। তারপর কত দিন কাটিয়া গিয়াছে, তখন কোথায় ছিল এই শিশুর পাত্তা? আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী অডিওতে সুন্দর সুন্দর আপনাদের ভালো লাগা গল্প নিয়ে। কেমন? ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো মতামত জানাবেন। আপনি ভালো থাকুন,
সবাইকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী উপন্যাস পঞ্চম পরিচ্ছেদ। ইন্দির ঠাকরুন ফিরিয়া আসিয়াছে আজ ৬-৭ মাস হইল। সর্বজয়া ইহার মধ্যে একদিনও বুড়ির সঙ্গে ভালো করিয়া কথা কহে নাই। আজকাল তাহার আরো মনে হইতেছে ওই বুড়ি ডাইনি সাতকুল খাগিটাকে তাহার মেয়ে যেন তাহার চেয়েও বেশি ভালোবাসে। হিংসা তো হয়ই, আবার রাগও হয়। পেটের মেয়েকে পর করিয়া দিতেছে। তাই ২ বেলা কথায় কথায় বুড়িকে সময় থাকিতে পথ দেখিবার উপদেশ ইঙ্গিতে জানাইয়া দেয়। কিন্তু সেই পথ যে কোন দিকে, জ্ঞান হইয়া অবধি আজ পর্যন্ত এই ৭০ বৎসরের মধ্যে বুড়ি তাহার সন্ধান পায় নাই। আর এতকাল পরে যে কোথায় তাহা মিলিবে ভাবিয়াই সে ঠাহর করিতে পারে না। তাই বর্ষার শেষ দিকে বুড়ি অবশেষে এক যুক্তি ঠাউরাইল। ক্রোশছয় দূরে ভাণ্ডারহাটিতে তাহার জামাই বাড়ি। তাহার জামাই চন্দ্র মজুমদার এখনো বাঁচিয়া আছেন। অবস্থাও বেশ ভালো, সম্পন্ন গৃহস্থ। অবশ্য মেয়ে মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই জামাইয়ের সঙ্গে সম্পর্ক উঠিয়া গিয়াছে। সে আজ ৩৫-৩৬ বৎসর আগেকার কথা। তাহার পর আর কখনো দেখাশোনা বা খবরাখবরের লেনদেন হয় নাই। তবুও যদি সেখানে যাওয়া যায়, জামাই একটু আশ্রয় দিতে কি গররাজি হইবে? দেখাই যাক। তাই সন্ধ্যার পূর্বে একদিন ভাণ্ডারহাটি গ্রামে ঢুকিয়া একখানা বড় চণ্ডী মণ্ডপের সম্মুখে গাড়োয়ান গাড়ি দাঁড় করাইল। গাড়োয়ানের হাঁক ডাকে একজন ২৪-২৫ বৎসরের যুবক আসিয়া বলিল, এ কোথাকার গাড়ি? তাহার পিছনে পিছনে একজন বৃদ্ধ বাড়ির ভিতর হইতে জিজ্ঞাসা করিতে করিতে বাহির হইলেন, কে রাধু? জিজ্ঞাসা করো না কোথা থেকে আসছে। বুড়ি ঠিক চিনিল, কিন্তু অবাক হইয়া রহিল। এই সেই তাহার জামাই চন্দর। ৪০ বৎসর পূর্বের সে সবল দোহারা গড়ন সুচেহারা এই ছেলেটির সঙ্গে এই পক্ককেশ প্রবীণ ব্যক্তিকে মনে মনে তুলনা করিয়া সে যেন হাঁপাইয়া উঠিল। পরক্ষণেই কেমন যেন এক বিভিন্ন ভাবের সংমিশ্রণে উৎপন্ন না হাসি না দুঃখ গোচের মনের ভাবে সে বিহবলের মতো ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল। অনেক দিন পরে সেই বিশ্বেশ্বরীর নাম ধরিয়া কাঁদিল। এদিকে বিস্ময়ে বিমূঢ় চন্দ্র মজুমদার প্রথমটা আকাশ পাতাল হাতড়াইতেছিলেন। পরে ব্যাপারটা বুঝিয়া শাশুড়ির পায়ের ধুলা লইয়া প্রণাম করিলেন। একটু সামলাইয়া বুড়ি মাথায় কাপড় দিয়া ভাঙা গলায় বলিল, তোমার কাছে এসেছে বাবাজি ২-১ দিন পরে, একটুখানি আশ্রয়ের জন্য। আর কটা দিনই বা বাঁচব, কেউ নেই আর ত্রিভুবনে। এই বয়সে দুটো ভাত কাপড়ের জন্য। মজুমদার মহাশয় বড় ছেলেকে গাড়ির দ্রব্যাদি নামাইতে বলিলেন এবং ছেলের সঙ্গে শাশুড়িকে বাড়ির মধ্যে পাঠাইয়া দিলেন। দ্বিতীয় পক্ষের বিধবা মেয়ে ও বড় পুত্রবধূ সংসারের গৃহিণী। আরও ৩টি পুত্রবধূ আছে, নাতি নাতনিও প্রায় ৩-৪টি। তালগাছের গুঁড়ির খুঁটি
ও আগড়া বাঁধা প্রকাণ্ড দুইখানা দাওয়া, উঁচু আটচালা ঘর, জিনিসপত্র সিন্দুক তোরঙ্গে বোঝাই, পা ফেলিবার স্থানাভাব। মজুমদার মহাশয়ের বিধবা মেয়েটির নাম হৈমবতী। খুব ভালো মেয়ে। সে নিজের হাতে ফল কাটিয়া জল খাবার সাজাইয়া অত্যন্ত আপ্যায়িত করিয়া কাছে বসাইয়া খাওয়াইল। এ কথা ও কথা জিজ্ঞাসা করিতে লাগিল। বলিল, দিদিমা, আমায় কখনো দেখেননি না? কখনো তো এদিকে পায়ের ধুলো দেননি এর আগে। আখ কেটে দিতে দেবো দিদিমা? তোমার দাঁত আছে? পাশের রান্নাঘরে ছেলে মেয়েরা সন্ধ্যাবেলা ভাত খাইতে বসিয়া হইচই করিতেছে। একজন চেঁচাইয়া বলিতেছে, আমা দেখো না, মমি সব ডালটুকু আমার পাতে ঢেলে দিচ্ছে। পুত্রবধূটি চেঁচাইতেছে, তুই ওর কাছে খেতে বসিস কেন? রোজ না বলছি আলাদা বসবি? এই অমি, বড্ড বার হয়েছে তোর না? কিন্তু 10-12 দিন কাটিয়া গেল। বুড়ির সব যেন কেমন নতুন নতুন ঠেকিতে লাগিল, তেমন স্বস্তি পাওয়া যায় না। নতুন ধরনের ঘরদোর, নতুন পথঘাট, নতুন ভাবের গৃহস্থালী। কেমন যেন মনে হয় এ তো ঠিক তাহার নিজের নয়, সবই পর। প্রতিদিন সন্ধ্যার সময়ই মনে পড়িত নিরিবিলি দাওয়ায় আর খোকাখুকির মুখ। দিন 20 পরে বুড়ি যাইবার জন্য ছটফট করিতে লাগিল। না, এখানে আর মন টেকে না। কর্তার প্রথম পক্ষের শাশুড়ির এ আকস্মিক আবির্ভাব ও তাহার মতলব শুনিয়া বাড়ির বড় বধূ প্রথম হইতেই সন্তুষ্ট ছিলেন না। অন্তর্ধানে খুশি ছাড়া অখুশিও হইলেন না। চন্দ্র মজুমদারের ইচ্ছা যে কি ছিল তাহা ভগবান জানেন, কিন্তু বড় ছেলে ও বড় বধূর ভয়ে তিনি কিছু বলিতে পারিলেন না। অনেক দিন পরে আবার নিজের ঘরের দাওয়ায় দুর্গাকে কাছে লইয়া, খোকাকে কাছে লইয়া বসিয়া সেই জ্যোৎস্না ঝরা নারিকেল শাখার মৃদু কম্পন দেখিতে দেখিতে সুখে বুড়ির ঘুমের আমেজ আসে। খুকি প্রথমে ভারী অভিমান করিয়াছিল, কথা কহিবে না, কাছেও আসিবে না। নানা কথায় সান্ত্বনা দিবার পর আজকাল তাহার সহিত ভাব হইয়াছে। বুড়ি ভাইঝির মাথায় আদর করিয়া হাত বুলাইয়া বলে, বেশ লাল এক জোড়া ঢেঁড়ি ঝুমকো হয়তো দিব্যি মানায়। আজকাল কি উঠেছে, ওগুলোকে কি বলে ছাই? শীত আসিল। বুড়ি ওপাড়ার গাঙ্গুলি বাড়ি গিয়া বুড়া রামনাথ গাঙ্গুলি মহাশয়ের কাছে বলিল, ও রাম, রাম, এই জাল পড়ল রে বাবা, তা গায়ে একখানা বস্ত্র এমন নেই যে সকাল সন্ধ্যে একটু মই সই দিয়ে বসি। তা আমায় যদি একখানা। রাম গাঙ্গুলি বলিলেন, আচ্ছা বেশ তো দিদি, একদিন এসো, তবে এ মাসটায় আর হবে না বুঝলে, ও মাসে বরং দেখবক্ষণ। বহুদিন যাবৎ হাঁটাহাঁটি ঘোরাফেরার পর একদিন কুষ্টিয়ার রাঙা ছিটের সুতির চাদর বাহির করিয়া তাহার হাতে দিয়া বলিলেন, এই নাও গো দিদি, দেখবে ভারী গরম জিনিস গো। হ্যাঁ, 9.5 আনা দাম নিয়েছে। এর চেয়ে ভালো জিনিস আর নবাবগঞ্জে পাওয়া যায় না। বুধবারে তোমার জন্য এনে রেখেছি, খুলে দেখো দেখো। বুড়ি তখনও যেন বিশ্বাস করিতে পারিল না। আহ্লাদে একগাল হাসিয়া সে সেখানাকে খুলিয়া গায়ে জড়াইয়া বলিল,
দিব্যি কেমন মোটা সোটা দিব্যি কাপড়। দাদা গো, বেঁচে থাকো, কানাই বলাই বেঁচে থাকুক, অক্ষয় প্রমাণী হোক। কাঙাল গরিবকে কেউ তো দেয় না, ওই অন্যদের কাছে একখানা গায়ের কাপড় চাচ্ছি আজ 3 বছর থেকে। কেবল দেব দেব বলে তার দিলেন না। সবটা মিটিয়ে নি, কটা দিন বা। সর্বজয়াকে আহ্লাদ করিয়া দেখাইতেই সে বলিল, দেখো ঠাকুরজি, এ বাড়ি থেকে যে তুমি সাতদর মেঘে বেড়াবে ওসব হবে না, স্পষ্ট বলে দিচ্ছি। ভিক্ষে মাগতে হয় আলাদা বন্দোবস্ত করো। বুড়ি সে কথা হজম করিয়া লইল। এরূপ অনেক কথাই এখন দিনের মধ্যে 10 বার তাহাকে হজম করিতে হয়। সেকালের ছড়াটা সে এখনো ভোলে নাই। নাতির ধাতা পায়ের তল, ভাত পাতস্তা বুকের বল। দুর্গা ভারী খুশি হইয়া বলে, ক পয়সা দাম প্রীতিমা, কেমন নাঙা না? আশ্বাসের সুরে পিসি বলে, আমি মরে গেলে তোকে দিয়ে যাব, তুই কাজে দিস বড় হলে, কেমন? নতুন চাদরের সোঁদা সোঁদা মাড়ের গন্ধটা বুড়ির কাছে যেন ভারী উপাদেয়, ভারী শৌখিন বলিয়াও মনে হয়। সকালে চাদরখানা গায়ে জড়াইয়া ঝাঁট দিবার সময় মাঝে মাঝে নিজের দিকে চাহিয়া দেখে। নিষ্প্রয়োজনে ঘাটের পথে দাঁড়াইয়া থাকে। পথ চলতে নিরীহ ঝি বউকে ডাকিয়া বলে, কে যায়? রাজদিমা, এত বেলা হলো যে? ভূমিকা আর বেশি দূর না করিয়া একটু হাসিয়া নিজের গায়ের দিকেই চাহিয়া বলে, এই কাপড়ের গায়ের কাপড়খানা ও পাড়ার রামচাঁদ সালের আনা দিয়ে এনে। 2-1টা দুষ্টু মেয়ে বলে, ওহ, ঠাকমাকে রাঙা কাপড়ে যা মানিয়েছে না, ঠাকুরমার বুঝি বিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী অডিওতে সুন্দর সুন্দর আপনাদের ভালো লাগা গল্প নিয়ে। কেমন? ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো মতামত জানাবেন। আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।